হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ফ্লুভিয়াল ইরোশনাল ল্যান্ডফর্ম সম্পর্কে জানব। অর্থাৎ নদীর ক্ষয়ের ফলে বিভিন্ন যে ভূমিরূপ তৈরি হয় সেটাকে বলা হয় ফ্লুভিয়াল ইরোশনাল ল্যান্ডফর্ম। তো এখানে যে ছবিগুলো দেখতে পাওয়া যাচ্ছে, যে চিত্রগুলো দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে নদীর সম্পূর্ণ একটা প্রবাহ পথ এবং একটা উচ্চ প্রবাহ থেকে একেবারে সমুদ্র পর্যন্ত নদীর যে প্রবাহ পথ সেটা একটা ছবি দেওয়া রয়েছে এবং এটা নদীর যে প্রবাহ পথটা সেই প্রবাহ পথের একটা ছবি দেওয়া রয়েছে। তো নদী একেবারে উচ্চ প্রবাহ অর্থাৎ হিমবাহ থেকে, আমরা জানি সাধারণত হিমবাহ থেকে নদী তৈরি হতে পারে অথবা কোনো ঝর্ণার জল বৃষ্টির জলে পুষ্ট হয়ে নদী তৈরি হতে পারে। তো সেই নদী উচ্চ অঞ্চলে তৈরি হওয়ার পর ঢাল বেয়ে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে এবং ঢাল অনুসারেই, সম্পূর্ণভাবে ঢাল অনুসারেই চলতে থাকে এবং একসময় গিয়ে সমুদ্রে গিয়ে মেশে, কারণ সমুদ্র অঞ্চলে ঢাল সবচেয়ে কম, একেবারে 0 মিটার সমুদ্র সমতলকেই ধরা হয়। তো সেখানে গিয়ে নদী পৌঁছায় এবং সমুদ্রে মিশে যায়। তো এর মধ্যে নদী যে সমস্ত ক্ষয়কাজ, সঞ্চয় কাজ করে থাকে সে সম্পর্কে আমরা জানব। এই যে নদীর প্রবাহ পথ, এই প্রবাহ পথকে 3টে অংশে ভাগ করা হয়: উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ এবং নিম্ন প্রবাহ। এর সম্পূর্ণ বিষয়টাই কিন্তু ঢালের উপর ডিপেন্ড করে। নদী উচ্চ প্রবাহে কি হয়, ঢাল অনেক বেশি থাকে, নদীর জলের যে প্রবাহ, নদীর জলের যে গতি সেটা অনেক বেশি থাকে। নদীর খাতটা গভীর হয় অনেক বেশি, কিন্তু চওড়ায় অনেক কম হয়, ছোট হয়, সরু হয়, গভীরতায় অনেক বেশি হয়। এর কারণই হচ্ছে ঢাল। নিম্নমুখী ক্ষয়কার্য নদীর বেশি হয়, নদীর শক্তি অনেক বেশি থাকে। এরপরে মিডল কোর্স বা মধ্যগতি, যেখানে ঢালটা অনেকটাই কমে আসে, অল্প বিস্তর ঢাল থাকে। নদীর যেখানে ক্ষমতা মধ্যম প্রকৃতির সেটাই আমরা মিডল কোর্স বলছি, মধ্যগতি বলছি, এবং সেখানে গতি হারিয়ে নদী বিভিন্ন ধরনের ভূমিরূপটা তৈরি করে, সেগুলো সম্পর্কে আমরা জানব। এরপরে লোয়ার কোর্স, অর্থাৎ একেবারে সমুদ্রে মেশার আগেই নদী কী ধরনের ভূমিরূপ তৈরি করে, এই নিম্ন প্রবাহে, সেইগুলো আমাদের জানতে হবে। নদী কিভাবে ক্ষয়কার্য করে থাকে, কি কি মাধ্যমে নদীর ক্ষয়কার্য হয়, সেটা হচ্ছে প্রথমত নদীর জলের যে প্রবাহের গতি, তার ফলে তো ক্ষয়কার্য হয়ই। এছাড়াও আরও বিভিন্ন পদ্ধতি হতে পারে ক্ষয়কার্য। যেমন নদীর মধ্যেকার যে পাথরগুলো রয়েছে, নদীর মধ্যে যে নুড়ি কাকরগুলো নদী প্রবাহিত হয়ে চলেছে, তাদের নিজেদের মধ্যে ঘর্ষণের ফলেও এই নদীর কার্যগুলো তৈরি হয়, ক্ষয়টা করে থাকে নদী। আবার ওই যে নুড়ি কাকরগুলো, সেগুলোর সাথে নদীর নিচে যে শিলাটা রয়েছে বা মাটিটা রয়েছে, সেটার ঘর্ষণের ফলে ক্ষয় হয়। নিজেদের মধ্যে পাথরগুলো ঘর্ষণের ফলে ক্ষয় হয়, আবার নিম্নমুখী বিভিন্ন ঘর্ষণের ফলেও ক্ষয়টা হয়। আবার নদীর মধ্যে বিভিন্ন সলিউশন হতে পারে, বিভিন্ন গুলে যেতে পারে বিভিন্ন দ্রব্য, জল তো দ্রাবক রূপে কাজ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ, তো সেইভাবেও ক্ষয় হতে পারে। তো এই যে বিভিন্ন ধরনের ক্ষয়ের পদ্ধতি, সেগুলো খুব গুরুত্বপূর্ণ, যে নদী এইভাবে ক্ষয় করে থাকে। তো এই ক্ষয়ের ফলে যে ভূমিরূপগুলো তৈরি হয় সেইগুলো আমাদের এবার জানতে হবে। আমরা এখানে ছবিগুলো খুব গুরুত্ব সহকারে দেখব। প্রাথমিকভাবে নদীর একেবারে শুরুর পর্যায়ে নদী কিন্তু একেবারে নিম্নমুখী ক্ষয়কাজটা অত্যন্ত বেশি করে। এই যে ডিস্টেন্স, এটা খুব কম হয়, চওড়া খুব কম হয়, কিন্তু গভীরতায় অনেক বেশি থাকে নদী। তো এরকম ধরনেরই কোর্সটা দেখতে পাওয়া যায় এবং পরবর্তীকালে কি দেখা যায়, এই অংশটা আস্তে আস্তে কিন্তু চওড়া হচ্ছে। এর কারণই হচ্ছে ধস। এখানে দেখানো আছে পরপর স্টেজ ওয়াইজ, এইভাবে কিন্তু আস্তে আস্তে এই অংশগুলো ধসে যায়, তার ফলে এই উপত্যকাটা চওড়া হয়ে যায় অনেকটা। এটাকে বলা হয় আই আকৃতির উপত্যকা, ইংরেজি আই অক্ষরের মতো, এবং এটাকে বলা হয় ভি আকৃতির উপত্যকা। এখানে একেবারে একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখানো আছে ছবিটা। এই আস্তে আস্তে নদীর খাতটা এইভাবে চওড়া হচ্ছে এবং যত বেশি চওড়া হচ্ছে নদী দেখা যাচ্ছে কি এঁকে বেঁকে চলছে। এটা আমরা পরে জানবো যে নদীর যখন শক্তি কমে যায় তখন কিন্তু নদী আর সোজা পথে চলতে পারে না, বাধা পেলেই এঁকে মেঁকে প্রবাহিত হয়, সেটা মধ্যগতি এবং নিম্নগতির ক্ষেত্রে। তো এখানেও একটা উপত্যকার খুব সুন্দর ছবি দেওয়া রয়েছে,
যদিও এটা আই আকৃতির নয়, দুটোই ভি আকৃতি, এবং পরবর্তীকালে এখানে কিন্তু দেখা যাচ্ছে আরও বেশি ক্ষয়ের ফলে নদী কী ধরনের অংশ তৈরি করেছে। তো পার্বত্য অঞ্চলে এই ধরনের সরু সরু নদী দেখতে পাওয়া যায়, কিন্তু এদের যে নিচের যে গভীরতা সেটা কিন্তু অনেক বেশি হয়। আরও একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিরূপ, সেটা হচ্ছে ওয়াটারফল বা জলপ্রপাত। খুব গুরুত্বপূর্ণ। আমরা হিমবাহের ক্ষেত্রেও দেখেছিলাম যে ঝুলন্ত উপত্যকার মধ্যে দিয়ে যখন আসছে বিভিন্ন নদীগুলো, এখানে কিন্তু জলপ্রপাতটা তৈরি হতে পারে, কারণ এটা অনেকটা ডিস্টেন্স থেকে, অনেকটা উঁচু থেকে জলটা পড়ছে। তো জলপ্রপাতের ক্ষেত্রে এই বিষয়টাই যে অনেক উঁচু থেকে জলটা পড়ে, কারণ নদী উঁচু অঞ্চল থেকে যখন নিচে নামতে পারে, বা এখানে কোনো পার্বত্য অঞ্চল থেকে নিচে নামতে পারে, তো যখনই বিভিন্ন উঁচু অঞ্চল থেকে নিচে নামি, তখনই এই যে অংশটা তৈরি হয়, এটাকে বলা হচ্ছে জলপ্রপাত। তো বিভিন্ন কারণ থাকে, সাধারণত এই যেখানে দেখানো রয়েছে যে হার্ড রক আর সফট রক থাকে, হার্ড রকটা ক্ষয় কম হয়, সফট রকটা ক্ষয় বেশি হয়, তার ফলে এই জিনিসটা তৈরি হতে পারে। খুব গুরুত্বপূর্ণ একটা চিত্র এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পট হোল। নদীর যে প্রবাহের ঘূর্ণন, তার ফলে কি হয়, বিভিন্ন নুড়ি কাঁকরগুলো থাকে। তো এই পট হোলটা কিন্তু তৈরি হয়েছে এই কারণে, এটা একেবারে বাস্তব চিত্র, আমার নিজেরই তোলা। এটা ওই ঘাটশিলা অঞ্চলে সুবর্ণরেখা নদীর মধ্যে তৈরি হয়েছিল। ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কিন্তু প্রচুর এই পটহোল ভূমিরূপটা দেখতে পাওয়া যায়। তো যাই হোক, এখানে দেখা যাচ্ছে এই নুড়ি বালিগুলো রয়েছে। নদী যখন, এখানে তো জলটা নেই, এখন শুকিয়ে গেছে জল। নদী যখন বর্ষাকালে প্রচণ্ড গতিতে প্রবাহিত হয়, তখন এই যে নুড়ি বালিগুলো রয়েছে, এদের মধ্যে কিন্তু একটা ঘূর্ণন তৈরি হয়, এই ধরনের একটা ঘূর্ণন তৈরি হয়। এর ফলেই কিন্তু এই পট হোলটা তৈরি হয়ে যায়। খুব সুন্দর শেপ, একেবারে গোলাকৃতি ভিতরটা। তো এই ধরনের ভূমিরূপগুলোকে বলা হচ্ছে পট হোল, এবং নদীর নিচের যে শিলা থাকে, কঠিন শিলা, তার উপরে এই ভূমিরূপটা তৈরি হয়। এবার হচ্ছে ইন্টারলকিং স্পার। আমরা হিমবাহের ক্ষেত্রে দেখেছিলাম কি, এই যে স্পারগুলো নেমেছে, অর্থাৎ পর্বতের এই যে কিনারাগুলো, এই অংশগুলোকে স্পার বলা হচ্ছে। এবং নদীর কিন্তু এতটাও ক্ষমতা থাকে না যে এই স্পারগুলোকে পুরো কেটে সোজা প্রবাহিত হওয়ার। তো নদী তখন কি করে, এঁকে বেঁকে প্রবাহিত হয়। তো দেখতে পাওয়া যায় না, দূর থেকে নদীর প্রবাহটা দেখতে পাওয়া যায় না, সামনে এসে কিছুটা প্রবাহ দেখতে পাওয়া যায়। তো এই জন্যে এটাকে বলা হচ্ছে ইন্টারলকিং স্পার। একটার পর একটা এই যে ইন্টারলকড হয়ে রয়েছে এগুলো, এটাকে বলা হচ্ছে ইন্টারলকিং স্পার। তো এই ভূমিরূপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিমবাহের ক্ষেত্রে আমরা দেখেছিলাম হিমবাহ একেবারে সোজা এখান দিয়ে চলে এসেছিল। তো এইটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিরূপ। তো মূলত এই ভূমিরূপগুলো উচ্চ প্রবাহে দেখতে পাওয়া যায়, আয়াকৃতি ভিজাকৃতি উপত্যকা, গিরিখাত বলা হয় এই বিষয়টাকে। এই যে নদী আরও বেশি একেবারে খাত তৈরি করেছে, এটাকে গিরিখাত বলা হয়। গঙ্গোত্রী অঞ্চলে, গঙ্গার ক্ষেত্রে খুব সুন্দর এরকম গিরিখাত দেখতে পাওয়া যায়। অনেক নিচে গঙ্গা প্রবাহিত হচ্ছে, প্রায় সমুদ্রের মতো গর্জন করে, কারণ নদীর গতি অত্যন্ত বেশি থাকে। তো প্রায় সমুদ্রের মতো গর্জন করে প্রবাহিত হচ্ছে নদী, এবং ওই উঁচু অংশ থেকে কিন্তু নদীর প্রবাহটা দেখতেও পাওয়া যায় না, এত বেশি নিচে থাকে এটা। তো এইগুলোকেই বলা হয় গিরিখাত, অনেক নিচে পর্যন্ত খুব সরুভাবে বিস্তৃত থাকে। তো যাই হোক, এই ধরনের ভূমিরূপগুলো দেখতে পাওয়া যায়। এরপর আমরা ডিটেলসে জানবো বিষয়টা। তো নদীর কার্যের ফলে গঠিত ভূমিরূপ যখন আসবে, ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, ইরোশনাল ল্যান্ডফর্ম যখন আসবে, তখন আমরা এটা কিভাবে লিখব এবং সেই ডিটেলস আমরা এখানে জানবো। জে স্মিথ তার মতে, a river is a large stream of fresh water which originates naturally and flows downwards within a channel to enter a lake or sea. তো নদী একটা বিরাট প্রবাহ, যেটা ফ্রেশ ওয়াটার থাকে যার মধ্যে, এবং যেটা প্রাকৃতিকভাবে তৈরি হয়। ডাউনওয়ার্ডস ফ্লো দেখতে পাওয়া যায়, অর্থাৎ ঢাল অনুসারে প্রবাহিত, এবং যার চ্যানেলটা, খাতটা গিয়ে মেশে কার সাথে, কোনো লেক, হ্রদ বা সমুদ্রে। নদী গিয়ে পড়ে কোনো হ্রদ বা সমুদ্রে। নদীর যে সমস্ত কাজগুলো দেখতে পাওয়া যায় পার্বত্য অঞ্চলে, সেটার গুরুত্বপূর্ণ ভূমিরূপ হচ্ছে গিরিখাত। খাড়া ঢাল, যেখানে 22 থেকে 35 ডিগ্রি ঢাল থাকে সাধারণত, সেইখানে গিরিখাতটা দেখতে পাওয়া যায়। অর্থাৎ নদী অত্যন্ত গতিতে প্রবাহিত হয়, এবং গিরিখাত এখান থেকেই বোঝা যাচ্ছে যে পার্বত্য অঞ্চলে একেবারে এই যে খাতটা তৈরি হয়, গভীর একেবারে খাত যে তৈরি হয়, এটাকে বলা হচ্ছে গিরিখাত। তো
তো এখানে খুব পরিষ্কার ছবিটা নেই, ছবিটা এরকমভাবে 3D আঁকলে সব থেকে ভালো হয়। এরকম ধরনের একটা ভূমিরূপ। তো এই যে খাতটা দেখতে পাওয়া যাচ্ছে, এটাকে বলা হচ্ছে গিরিখাত, অর্থাৎ নদী অত্যন্ত গভীরতা তৈরি করে প্রবাহিত হয়। নেপালের কালী নদীর গিরিখাতের গভীরতা 5480 মিটার। তো একটা বিরাট গভীরতা, অর্থাৎ প্রায় 5 কিলোমিটার গভীর নদী নেপালের কালী নদীর গিরিখাত। তাদের উচ্চতাও অনেক বেশি হয় এবং তার ফলে ঢালও বেশি থাকে, সুতরাং নদীর ক্ষেত্রে গিরিখাত তৈরি করাটা সহজ হয়। এবং নদীর এই যে গিরিখাত, এটা দু ধরনের হয়ে থাকে। এই যে খাতটা, নদীর প্রবাহ পথটা দু ধরনের হয়ে থাকে, আমরা ছবিতে দেখেছি আগে। আই আকৃতির উপত্যকা, নদী নিম্নক্ষয় যখন অনেক বেশি থাকে সেটা আই আকৃতির উপত্যকা হয়, এবং ভি আকৃতি যখন তুলনামূলকভাবে পার্শ্বক্ষয় শুরু করে নদী, কিছুটা ঢাল কম হয় অথবা ধসে যায় দুটো পাড়, দুটো পাশাপাশি অংশ, সেটাকে বলা হচ্ছে ভি আকৃতির উপত্যকা। এবার হচ্ছে ক্যানিয়ন। শুকনো অঞ্চলে, শুষ্ক অঞ্চলে যেখানে বৃষ্টিপাত কম হয়, সেইখানে যে ধরনের যে গিরিখাত দেখতে পাওয়া যায় সেটাকে বলা হয় ক্যানিয়ন। তো এর পাশটা আরও বেশি খাড়া দেখতে পাওয়া যায়, এর কারণ বৃষ্টিপাতের অভাবে খুব একটা ক্ষয় এখানে হয় না পার্শ্ববর্তী অংশটা, সেজন্য এটাকে আলাদাভাবে বলা হচ্ছে ক্যানিয়ন। কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে খুব বিখ্যাত, 450 কিলোমিটার দীর্ঘ অংশটা এবং গভীরতা 1900 মিটার, খুব গুরুত্বপূর্ণ এটা। এরপর জলপ্রপাত, অর্থাৎ ওই উঁচু অংশ থেকে নদী যখন হঠাৎ অনেক উঁচু থেকে পড়ছে তখন সেটা জলপ্রপাত তৈরি হচ্ছে। কেন জলপ্রপাত তৈরি হয়ে থাকে আমরা এর আগে দেখেছি, ঝুলন্ত উপত্যকায় হয়ে থাকে। এছাড়া মালভূমির খাড়া প্রান্তভাগে জলপ্রপাত তৈরি হতে পারে। নদীপথে যদি চ্যুতি থাকে, অর্থাৎ মালভূমি তো যখন এরকমভাবে নামছে, মালভূমির একটা অংশ, একটা সাইড, তো তখন এরকমভাবে জলপ্রপাত তৈরি হতে পারে। এছাড়া নদীপথে যদি চ্যুতি তৈরি হয়, অর্থাৎ চ্যুতির ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ফাটল, আমি সম্পূর্ণ চ্যুতির ক্ষেত্রে কী বিষয়টা হয় দেখাচ্ছি। এখানে দেখা যাচ্ছে এরকম ধরনের একটা ভূমিরূপ, যদি এটা এখান দিয়ে যদি নদী প্রবাহিত হয়, তো এখানে ফাটল তৈরি হলো, ফাটল তৈরি হলো এইভাবে। এরপরে কি হয়, ওই ফাটল বরাবর, এই ফাটল বরাবর অংশটা এরকম নেমে যেতে পারে, বা এটা উঠেও যেতে পারে, বা এদিকে সরে যেতে পারে, ওদিকে সরে যেতে পারে, যেরকমভাবে হোক সরে যেতে পারে এই অংশটা। ফাটল বরাবর এই যে সরে আসা, চ্যুত হওয়া, এটাকেই বলা হচ্ছে চ্যুতি। তো এরকম যদি হয় এক্ষেত্রে উঁচু অংশ থেকে কিন্তু জলটা নিচে পড়বে, তো এই জিনিসটা কিন্তু জলপ্রপাত তৈরি করতে পারে। এছাড়া হিমবাহের ঝুলন্ত উপত্যকা আমরা দেখেছি, নদীর গতিপথে বিভিন্ন প্রকার শিলার অবস্থান হয়। যদি কঠিন শিলা, কোমল শিলা থাকে, সেক্ষেত্রে কঠিন শিলাটা ক্ষয় কম হয়, কোমল শিলাটা বেশি ক্ষয় হয়, এবং এই ধরনের একটা ঢালু ভূমিরূপ তৈরি হয়। এছাড়া কি হতে পারে, ভূ আন্দোলন হতে পারে। কোনো একটা জায়গায় যদি বসে যায় নদী চলাচলের এলাকা, তাহলে উঁচু থেকে নিচুতে পড়বে বসে যাওয়া এলাকাটাতে। আবার যদি কোনো অংশ উঁচু হয়ে যায়, সেটাও উঁচু থেকে নিচুতে পড়ার একটা ব্যাপার থাকছে। তো সেক্ষেত্রে এই জলপ্রপাতটা তৈরি হতে পারে। লাভা নিঃসরণ যদি হয়, সেক্ষেত্রে লাভা সঞ্চিত হয়ে উঁচু হতে পারে সেই অংশটা, তো তার ফলেও জলপ্রপাত তৈরি হয়। ডাইক আমরা দেখব, এটা আগ্নেয় শিলার ফলে গঠিত একটা ভূমিরূপ, তো সেখানেও হতে পারে এটা, পরবর্তী অংশে আমরা দেখব। পশ্চাৎগামী উপকূল, এক্ষেত্রেও হতে পারে, অর্থাৎ যেটা উপকূল ভাগে যদি ক্ষয়ের ফলে পিছন দিকে সরতে থাকে, তার ফলেও কিন্তু জলপ্রপাত তৈরি হতে পারে। তো এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে, ওরিনিকো নদীর উপনদী কারাওকারণী সল্টো অ্যাঞ্জেল জলপ্রপাত। অ্যাঞ্জেল জলপ্রপাত কিন্তু 980 মিটার, আমাদের মনে রাখতে হবে, সবচেয়ে উঁচু জলপ্রপাত সারা পৃথিবীর মধ্যে, এটা ভেনেজুয়েলায় রয়েছে। তো জলপ্রপাত কিন্তু এরকমভাবে পিছন দিকে সরতে থাকে, অর্থাৎ এইভাবে জলটা পড়ছে জলপ্রপাত, ক্ষয়ের ফলে নদী তো ক্ষয় করছে, আস্তে 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 জলপ্রপাতটা কিন্তু ক্ষয়ের ফলে এরকম পেছন দিকে সরতে থাকে, অর্থাৎ এরকমভাবে জলপ্রপাতটা ক্ষয় হয়ে যাওয়ার ফলে পিছনে সরে আসে, আস্তে আস্তে দেখতে পাওয়া যায়। নায়াগ্রা জলপ্রপাত এই প্রক্রিয়ায় প্রায় 11 কিলোমিটার পথ পিছিয়ে এসেছে, খুব গুরুত্বপূর্ণ। একসময় সেটা 11 কিলোমিটার এগিয়ে ছিল, 11 কিলোমিটার ক্ষয় হয়ে গেছে নায়াগ্রা জলপ্রপাত এর কারণে। এছাড়া জলপ্রপাত বিভিন্ন ধরনের হতে পারে। এই যে অংশগুলো, এগুলো কত নম্বরের কোয়েশ্চেন আছে তার উপর ডিপেন্ড করছে, যে জলপ্রপাতের এত শ্রেণী বিভাগ, উৎপত্তির কারণ, এই সমস্ত আমরা লিখবো কি না সেটা ডিপেন্ড করছে এটা
কত মার্কসের কোয়েশ্চেনটা আসছে। যদি বেশি মার্কসের আসে 30 নাম্বারের প্রায় যদি চলে আসে 28-30 নাম্বারে, তাহলে আমরা এগুলো ডিটেলসে লিখব। না হলে কিন্তু আমরা এখানে বেছে বেছে বাদ দিতে পারি বা নাম উল্লেখ করে উদাহরণ দিয়ে আমরা কিন্তু এখানে ছেড়ে দিতে পারি। তো যাই হোক, ক্যাটারাক্ট বিষয়টা কি, পরপর যখন কয়েকটা ধাপ সৃষ্টি করে জলপ্রপাত নেমে আসে তখন তাকে বলা হয় ক্যাটারাক্ট। নীল নদে খার্তুম থেকে আসোয়ান পর্যন্ত 6টি বিখ্যাত ক্যাটারাক্ট লক্ষ্য করা যায়। অর্থাৎ জলপ্রপাতটা এরকম ধরনের সিঁড়ির মতো কয়েকটা ধাপ তৈরি করে যখন নেমে আসছে। এরপর ক্যাসকেড। ক্যাসকেডটা কি, একাধিক ক্ষুদ্র জলপ্রপাত যখন তৈরি হয় তখন তাকে ক্যাসকেড বলে। এই ক্যাটারাক্টের ক্ষেত্রে বিষয়টা অনেকটা অনেক বড় এলাকা জুড়ে বিভিন্ন ধাপ তৈরি হয়েছে, আর কাস্কেডের ক্ষেত্রে অনেক ছোট এলাকাতেই অনেকগুলো ছোট ছোট ধাপ তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে কাস্কেড। আয়ারল্যান্ডের টিয়ার্স অফ দ্য গ্লেন এটা খুব বিখ্যাত কাস্কেড। এরপর র্যাপিড। নদী স্বাভাবিক প্রবাহ থেকে তীব্র, কিন্তু কাস্কেড অপেক্ষা মৃদু জলপ্রপাত, অর্থাৎ কাস্কেডের মতো এতটা ঢাল বেশি থাকে না। র্যাপিডের ক্ষেত্রে ঢালটা একটু কম হয়, কঠিন শিলা কোমল শিলা পার্শ্ববর্তী অঞ্চলে থাকে, তো সেইখানে যে জলপ্রপাতটা তৈরি হয় তাকে বলা হচ্ছে র্যাপিড। জায়ার নদীতে আফ্রিকাতে এরকম 32টা খরস্রোত বা র্যাপিড তৈরি হয়, দেখতে পাওয়া যায়। এরপর শৃঙ্খলিত শৈলশিরা আমরা দেখেছি, ইন্টারলকিং স্পার যেটাকে বলা হচ্ছে, তো এঁকে বেঁকে নদী প্রবাহিত হয়, এটাকে ইন্টারলকিং স্পার বলা হচ্ছে। কুলু থেকে মণিকরণ পর্যন্ত নদী উপত্যকায় অসংখ্য ইন্টারলকিং স্পার দেখতে পাওয়া যায়। কর্তিত শৈলশিরা, অনেক সময় কি হয়, যখন নদী অনেক বেশি উচ্চগতিতে থাকে সেক্ষেত্রে কিন্তু নদী কেটেও প্রবাহিত হতে পারে, ট্রাঙ্কেটেড স্পাত তৈরি করে নদী, যদিও খুব সেটা রেয়ার ভূমিরূপ। তো এই ধরনের ভূমিরূপগুলো আমরা তখনই দেবো যখন কিন্তু এই কোশ্চেনটা অনেক বেশি নাম্বারের বেশি মার্কসের কোশ্চেন আসবে, তখনই আমরা এই কর্তিত শৈলশিরা বা এই ধরনের ভূমিরূপগুলো দেবো। এই প্রপাতকূপ এটাও কিন্তু নদীর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে কখন ওই জলপ্রপাতের নিচে প্রচণ্ড গতিতে জলটা পড়ে, সেই নিচে অংশে খাত তৈরি হয়ে যায়, তো সেটাকে প্রপাতকূপ বলে। তো এই বিষয়গুলোও কিন্তু রেয়ার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। সুবর্ণরেখা নদীর হোড্রু যে জলপ্রপাত রয়েছে সেখানে এই ধরনের ভূমিরূপটা দেখতে পাওয়া যায়। আর কি আছে, মন্থকূপ বা পটহোলের ছবি দেখেছি আমরা, ছোটনাগপুর মালভূমি অঞ্চলে দেখতে পাওয়া যায়। ওই ঘূর্ণন গতির ফলে নদী যখন জলপ্রবাহ বেশি থাকে, ঘূর্ণন গতি, তখন এটা দেখতে পাওয়া যায়। মধ্যপ্রদেশের জব্বলপুরে এই গৌর নদীতে পটহোল দেখতে পাওয়া যায়। তো মূলত এই ভূমিরূপগুলো নদীর ক্ষয়ের ফলে তৈরি হয়, আমরা দেখছি। তো এই নদী যে প্রবাহ পথে বিভিন্ন ভূমিরূপ তৈরি করে, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিষয়টা সহজ, কারণ এটা জানা বিষয়, মাধ্যমিক লেভেলে এই কোশ্চেন অ্যান্সারগুলো থাকে। তো পুরাতন বিষয়টা আয়ত্ত করা অনেক সহজ। তো দুটো বিষয় আজকে করালাম। তো এখন এই পর্যন্তই রাখছি, এরপর আবার নদীর সঞ্চয় কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপ দেখতে পাওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা করব।